জাঙ্কুকের ছাদবিহীন লাল টুকটুকে জিপ রাস্তার এক কোণায় দাঁড়িয়ে আছে। তার সাথে যোগ হয়েছে তার বাকি সব বন্ধুরাও। এই যে গত আধ ঘন্টা যাবৎ এইভাবে সবাই রাস্তায় বসে আছে, এর সঠিক কারণ জাঙ্কুক ছাড়া কেউই জানে না। তখন সবাই জাঙ্কুকের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, কি রে ভাই, কবে থেকে আমরা রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে আছি, কারণটা কি, কিছু তো বলবি? ফট করে জিপের উপর বসে পায়ের উপর পা তুলে এক হাতে ফোন আরেক হাতে সিগারেট নিয়ে চুপ করে সবার দিকে তাকিয়ে আছে। তাই অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো, কি রে জেকে, আজ হঠাৎ এই উত্তরায় এলাম কেন? কাজ আছে এখানে কোনো? জাঙ্কুক তখন আস্তে করে বলল, কাজ তো অবশ্যই আছে। তখন বলল, কি কাজ রে ভাই, তাহলে বসে আছি কেন এরকম করে, চল যা করতে হবে তাড়াতাড়ি করে আসি। জাঙ্কুক তখন সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, কাজ তো এখানেই। সবাই অবাক হয়ে গেল আর বলল, এখানে এখানে আবার কি কাজ আমাদের? কাই বেশ বিরক্ত হয়ে গেল আর বলল, তাহলে কি কাজ রে ভাই, তাড়াতাড়ি বল, এরকম মূর্তির মতো বসে দেখে কোমর ব্যথা করছে। জাঙ্কুক আরো অনেকক্ষণ পর তার হাত থেকে ফোনটা নামিয়ে রাস্তার ঠিক ওই পারে তাকালো। তাকে এভাবে রাস্তার ওই পাশে একটা বিল্ডিং এর দিকে তাকিয়ে থাকতে দেখে সবাই তখন বলল, কি রে জেকে, কি দেখিস রে ভাই ওদিকে? জাঙ্কুক তখন সেই বিল্ডিং এর দিকে একটা আঙ্গুল ইশারা করে বলল, ওই বাড়িতে কে থাকে জানিস? জেহব তখন বলল, কে থাকে রে ভাই, তোর কোনো আত্মীয় নাকি আঙ্কেলের কোনো শত্রু? জাঙ্কুক তখন মুচকি হেসে বলল, ওই বাড়িতে থাকে তে। তে নামটা শুনে সবাই চিৎকার দিয়ে উঠল। কাই তখন বলল, তে মানে কি? মানে ওই মেয়েটা, ওই ইয়ঞ্জনের বোন। জেকে, তুই তুই কিভাবে জানলি? আরও কিভাবে এলো এখানে? জাঙ্কুক কিছু বলার আগে জেহব তাড়াহুড়া করে বলতে লাগলো, জেকে, তুই তো বলেছিলি মেয়েটাকে খুঁজবি না, তোর কোনো সময় নেই, তাহলে আর এই 5 দিনের মধ্যে তুই কিভাবে মেয়েটাকে পেলি? জাঙ্কুক তখন একটু হেসে জেহবকে বলল, প্রথমে তাই চেয়েছিলাম, কিন্তু তুই এত কান্নাকাটি করলি, না খুঁজে আর পারলাম না রে। এই কথাটা শুনে জেহবের মুখে হাসি ফুটে উঠল। জেহব তখন বলল, তুই তুই সত্যি আমার জন্য ওই মেয়েটাকে খুঁজেছিস জেকে? জাঙ্কুক তখন হেসে বলল, তো আর কোনো কারণ আছে নাকি তোর কাছে? আবার আহাম্মকের মতো বলে বসিস না যে আমি মেয়েটার প্রেমে পড়ে এসব করলাম। কাই তখন বলল, কিন্তু এত বড় শহরে এত দ্রুত একটা মেয়েকে তুই খুঁজে বের করলি কি করে জেকে? জাঙ্কুক তখন জিপ থেকে নেমে শটান হয়ে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলল, আমি স্বরাষ্ট্রমন্ত্রী জিয়ন নামজনের একমাত্র উত্তরাধিকারী জিয়ন জাঙ্কুক। গাছের শিকড় সমেত তুলে আনতেও 1 সেকেন্ড আমার সময় লাগে না। মেয়েটার কলেজে লোক লাগিয়েছিলাম, সে অনুযায়ী এ অবধি পৌঁছেছি। মেয়েটা এখন ওর বান্ধবী আর তার মায়ের সাথে থাকে। 3 তলার প্রথম বাসাটাই হচ্ছে ওদের। জেহব তখন বলল, তো মেয়েটাকে তো আমরা খুঁজে পেলাম, এখন আমরা কি করব? মেয়েটার বাসায় যাব? জাঙ্কুক কিছু না বলেই সেই বাড়িটার দিকে তাকিয়ে আবারও মুচকি হাসতে লাগলো। অপরদিকে জিমিন আজ ভীষণ ব্যস্ত। রান্নাঘর বসার ঘরে নিরন্তর ছোটাছুটি চলছে তার, আর এই ছোটাছুটি খুব মন দিয়ে দেখছে তে। জিমিন তাকে বসিয়ে রেখেছে খাবার টেবিলের এখানে, কড়া করে বলেছে, তে তোর রান্নাঘরে উকি দেওয়াও বারণ, আজ সব কিছু আমি রান্না করব। তে পুতুলের মতো বসে বসেই শুধু জিমিনকেই দেখছে, কিন্তু জিমিন পড়েছে মহা বিপদে। এমন ভাব নিয়ে রান্না করতে গিয়েছিল যেন সব কিছুই পারে, কিন্তু সমস্যাটা হলো সেখানেই। রান্না করতে গিয়েই দেখলো যা যা লাগবে তার অনেক কিছুই বাড়িতে নেই। জিমিন তখন মনে মনে ভাবলো, এই যা, কিছুই তো নেই, এখন আমি রান্না করব কিভাবে? অবশ্য আমি জানবই বা কিভাবে যে কিছু আছে কি নাই? সব কিছু তো মা রান্না করে যায়, আর যখন মা ব্যস্ত থাকে তখন কাজের বয়সে রান্না করে যায়। আমি তো চা কফি ছাড়া কিছুই পারি না, তাহলে এখন কি করব? তের কাছে গিয়ে হতাশ কণ্ঠে বলল, তে আমার আর রান্না করা হলো না রে। তে তখন হেসে বলল, আমি জানতাম তোর দ্বারা এসব রান্না বান্না হবে না, বাদ দে, আমি রান্না করে দিই। জিমিন তখন বলল, তুই পারবি না, আর এটাতে অনেক কিছুই লাগবে, সবই আনলাম, কিন্তু আসল যেটা লাগবে সেটাই নেই। এখন দারোয়ান চাচাকে দোকানে পাঠাবো কিভাবে? ইউটিউব দেখে ভেবেছিলাম ইটালিয়ান একটা খাবার রান্না করব আর তোকে খাওয়াবো, কিন্তু সেটা তো আর হলো না রে। 2 বার দারোয়ান চাচাকে দোকানে পাঠিয়েছি, আর কতবার পাঠাবো?
এবার পাঠালে নিশ্চয়ই উনি রাগ করবে, মাকেও নালিশ করতে পারে। তে তখন বলল, তাহলে এখন কি করবি? আচ্ছা, আমরা এখন অন্য কিছু রান্না করি, পরে না হয় এটা রান্না করব। জিমিন তখন বলল, মোটেও না। এই জিমিন যখন একবার ঠিক করেছে সে রান্না করবে, তখন সে রান্না করেই ছাড়বে, তাতে যাই হয়ে যাক না কেন। সে তখন জিমিনের মাথায় একটা টোকা দিয়ে বলল, তুই তো বললি অনেক কিছুই নেই, তাহলে কিভাবে রান্না করবে এখন? দোস্ত, এক কাজ কর না, চল না আমরা দুজন দোকানে গিয়ে সব কিছু নিয়ে আসি। তে ভীত কণ্ঠে বলল, আমিও যাব। জিমিন তখন বলল, তো কি আমি একা যাব? তোকে এভাবে বাড়িতে রেখে? কোনো মতেই না, চল তুইও যাবি আমার সাথে। তে তখন বলল, কিন্তু আন্টি যে মানা করলো আমাকে বাইরে যেতে। জিমিন তখন বলল, আরে ধুর, তোর আন্টি কি অফিসে বসে দেখবে যে আমরা বের হয়েছি, নাকি বাসায় সিসি ক্যামেরা লাগানো? আমরা জাস্ট যাব, যা যা লাগে তা কিনে নিয়ে আবার চলে আসবো, কোথাও দাঁড়াবো না রে, চল না। কিন্তু জিমিন, আমি যাব না, তুই যা প্লিজ। জিমিন কোনো কিছু না শুনেই নিজের পার্সটা নিয়ে তের হাত ধরে টেনে তাকে বাসার বাইরে নিয়ে গেল। অপরদিকে জাংকুক আর তার বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছিল। জাংকুক কিছু বলবে তার আগে তার চোখ পড়ল তার গাড়ির লুকিং গ্লাসে। সেখানে তেকে দেখেই তার হৃদস্পন্দন যেন থমকে গেল। জাংকুক পেছনে ঘুরে দেখল তে তার বান্ধবীর সাথে কথা বলতে বলতে আসছে। সুন্দর একটা কালো কামিজ পরেছে, মাথার চুলটাও খোলা, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। জাংকুকের বাস এটাই যথেষ্ট ছিল তার হৃদস্পন্দনের গতি বাড়ানোর জন্য। চুপচাপ এক পলক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে, যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেছে ছেলেটা। জাংকুককে এভাবে একদিকে তাকিয়ে থাকতে দেখে কাই তখন দেখলো সামনে তে আসছে। কাই তখন সবার উদ্দেশ্য করে বলল, ওই দেখ, তে আসছে। তে জিমিনের সাথে হাত নাড়িয়ে কথা বলতে বলতে জাংকুক আর তার বন্ধুদের সামনে দিয়ে চলে গেল। তে একটা বারও খেয়াল করলো না, এক জোড়া সুন্দর চোখ কবে থেকে তার দিকে দৃষ্টি দিয়ে রেখেছে, যেন চোখ দিয়েই তাকে গিলে খাচ্ছে। জিমিন তখন তেকে বলতে লাগলো, আমার তো কাঁচা টমেটো লাগবে রে তে, সব ভ্যান দেখি পাকা টমেটো দিয়ে ভর্তি, কি করব এখন? তেও আশেপাশে খুঁজছে, কোনো সবজির ভ্যানে কাঁচা টমেটো নেই। জিমিনের একটা সময় চোখ পড়লো রাস্তার ওই পারের ভ্যানগুলোতে, খুব সামান্য পাক ধরেছে টমেটো ভর্তি একটা ভ্যান দেখেই বলল, ওই তো তে, পেয়েছি, চল। তে একটু ভয় পেল, ছোট থেকে শহরে বড় হলেও একা একা রাস্তায় চলাফেরা করেনি, এরকম ব্যস্ত রাস্তা পার হতে ভেতর ভেতর ভীষণ ভয় পাচ্ছে সে। জিমিন বিষয়টা বুঝলো, তেকে বলল, আচ্ছা এক কাজ কর, তুই এখানে দাঁড়া, আমি যা যা লাগে সব নিয়ে আসি। তে তখন ভয় পেয়ে বলল, আমি একা রাস্তায় দাঁড়িয়ে থাকবো? জিমিন তখন বলল, আরে আমার ভীতু বান্ধবী রে, রাস্তায় এত লোক আর বলছিস তুই একা? আমি যাব আর আসবো, তাও তোর দাঁড়িয়ে থাকতে মন না চাইলে আশেপাশ থেকে যে সবজি ভালো লাগে নিতে থাক, আমি এসে টাকা দিচ্ছি, কেমন? মাথা নাড়ালো। জিমিন ওকে রেখে চলে গেল রাস্তার ওপারে। জাংকুক তখন তেকে দেখেই জিপের দরজা খুলে জিপ থেকে নেমে গেল। জেহুক তখন বলল, এই জেকে কোথায় যাচ্ছে? জাংকুক তখন বলল, তোরা থাক, আমি এখনই আসছি। জাংকুক তার থুতনিতে হাত ঘষতে ঘষতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আবার কি মনে করে জিপের কাছে এসে জিপ থেকে একটা মাস্ক পরে তার মুখটা ঢেকে নিল, আর সাথে মাথায় একটা টুপি পরে নিল। মাথায় টুপি আর মুখে মাস্ক, বাস বদলে গেল জাংকুকের রূপ, ফিরে গেল সেই রাতের নারী অপহরণকারী জেকে মাস্তান রূপে। জাংকুকে এভাবে তের কাছে এগিয়ে যেতে দেখে বন্ধুরা সব অবাক হয়ে গেল। জেহব তখন বলল, জেকে এগুলো করছেই বা কেন? আমাদেরকে না জানিয়ে মেয়েটাকে খুঁজে বের করলো, এখন আবার সেই মেয়ের কাছে যাচ্ছে। এই ছেলের মনে ইদানিং কি চলে কিছুই তো বুঝি না। জাংকুকের জিপের কাছে একটা বড় স্টেশনারি শপ। জিমিন সেখানে এসেছে মশলা আর সস নিতে। জিমিন গায়ে একটা চাদর পেঁচিয়ে রেখেছে, তা দেখে জাংকুকের বাকি সব বন্ধুরা বেশ হাসাহাসি করলো। কাই তখন টেনে টেনে জিমিনের দিকে তাকিয়ে বলতে লাগলো, আহারে সোনামণির শীত শীত লাগে বুঝি? কথাটা শুনেই সবাই জোরে হাসাহাসি শুরু করলো। কাই তখন আরো বলতে লাগলো, বড় শীত শীত লাগে আমার, একা একা থাকা যায় না,
এই কেউ আমার কাছে একটু আগুন নিয়ে পাশে আয় না। জিমিন ওদের সব কথাই শুনছিল। গানের ইঙ্গিত বুঝেই রাগী চোখ নিয়ে তাকালো কায়ের দিকে, তবে তাতে তাদের কিছুই যায় আসলো না। উল্টা কাই বুকে হাত দিয়ে জিমিনের দিকে তাকিয়ে বলল, ওরকম করে তাকিও না বেবি, প্রেমে পড়ে যাব তো তোমার। জিমিন মনে মনে ভাবতে লাগলো, কি সাংঘাতিক লেভেলের অসভ্য এগুলা। জিমিনকে রাগ করতে দেখে কাই আর জেহব ভীষণ হাসাহাসি করলো। তা দেখে সুগা তখন বলল, এরকম করছিস কেন তোরা? মেয়ে দেখলেই তোদের ফাইজলামি শুরু হয়ে যায়, তাই না? কাই তখন সুগাকে ধমক দিয়ে বলল, এই তুই চুপ থাক গরু, বেশি হাম্বা হাম্বা করিস না। সুগা একবার জিমিনের দিকে তাকে এরপর কাইকে বলল, এসব কিন্তু ঠিক না, এখনো সময় আছে, এগুলো করা বাদ দে। কথাটা বলেই সুগা জাঙ্কুকের জিপের ভিতরে বসে পড়ল। তে শাক ভর্তি একটা ভ্যানের সামনে দাঁড়িয়ে আছে, মন দিয়ে লাউ শাকের আটি দেখছে। এর আগে তার বাজার করার অভিজ্ঞতা নেই। আগে যখন সে জেনির কাছে ছিল তখন বাজার মিনহ করত, তাই আজই তে প্রথম নিজে কিছু কিনবে। তবে রান্নাবান্নার জন্য টাটকা সবজি সে ভালো করেই চিনে। তে মনোযোগ দিয়ে সবজি দেখছিল। জাঙ্কুক যে কখন তার পাশে এসে দাঁড়িয়েছে সেদিকে তের কোনো খেয়ালই নেই। সবজি দেখায় ব্যস্ত আর জাঙ্কুক তেকে দেখায় ব্যস্ত। জাঙ্কুক তেকে পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, মনে মনে ভাবছে আজকের তে আর সেদিনের তের মধ্যে ভীষণ পার্থক্য। আজকের তের মধ্যে নেই কোনো ভয় ডর, নেই কপালে কোনো চিন্তার ভাঁজ। কিন্তু সেই দিন সে ভীতু মেয়েটা এত ভয় পেয়েছিল কেন? জাঙ্কুক তেকে মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। নরম রোদের তীর্যক আলোটা সরাসরি তের মুখের উপর পড়ায় চিকচিক করছে তের গায়ের রং। জাঙ্কুক মনোযোগ দিয়ে তেকেই দেখছে। জাঙ্কুকের সুগভীর ধ্যানের মাঝে তের রিনরিনে স্বর কানে আসে জাঙ্কুকের। শাক কত করে চাচা? সবজিওয়ালা তখন বলল 30 টাকা। তে তখন বলল 30 টাকা? 20 টাকা রাখা যায় না? সবজিওয়ালা তখন বলল, না আপা, 20 টাকা রাখা যাইব না। তের এমন দামাদামি করায় জাঙ্কুক বেশ অবাক হয়ে গেল। মনে মনে ভাবলো, 30 টাকা থেকে 20 টাকা, 10 টাকা দিয়ে কি হবে? অথচ এই মেয়ে এমন দামাদামি করছে, মনে হচ্ছে যেন সবজিওয়ালা তাকে 30 টাকা নয় বরং 30,000 টাকা বলেছে। তে তখন আবারও বলল, চাচা 25 টাকা দেই। লোকটা তখন মাথা নাড়িয়ে বলল, না না, কম হবে না, 30 টাকা মানেই 30 টাকা। সবজিওয়ালার চোখ এবার তের কাছ থেকে সরে জাঙ্কুকের দিকে গেল আর জাঙ্কুককে দেখে বলল, কিছু নেবেন ভাইজান? তে সহজ মনে ঘাড় ঘোরালো পাশের মানুষটিকে দেখার জন্য, কিন্তু পাশের সেই ছেলেটাকে দেখে তে যেন ভয়ে আটকে উঠল। সেদিনের মাস্ক টুপি পরা পরিচিত ছেলেটাকে দেখে তে ভয় পেয়ে গেল। দুপুরের এমন কড়া রোদে এই প্রথমবার তে আর জাঙ্কুকের চোখাচোখি হলো। এর চোখে আবারও ভয়। জাঙ্কুক পূর্ণ দৃষ্টি নিয়ে অপলক দৃষ্টিতে আবারও তাকিয়ে আছে তের দিকে। তে খুব ভালো মতোই এবার চিনে ফেললো সেই জেকে মাস্তানকে। সাথে সাথে মনে পড়ে গেল তার লিসার বিয়ের রাতটা, তারপর ওই জঘন্য সকাল। তের ঠোঁট ফাঁকা হয়ে আপনা আপনি বেরিয়ে এলো কিছু শব্দ, কণ্ঠে যেন ভূমিকম্প হচ্ছে তার। ভয় ভয় বলতে লাগলো, জেকে জেকে মাস্তান। তের এমন কথায় জাঙ্কুক মোটেও অবাক হলো না। জাঙ্কুক জানতো তে জাঙ্কুককে এই রূপে দেখলে ঠিকই চিনবে, তাই তো জাঙ্কুক ইচ্ছা করে মাস্ক আর ক্যাপ পরেই তের সামনে এসেছে। তবে লক্ষ্য করলো তের চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে আসছে, যেন রক্তশূন্যতায় ভোগা মুমূর্ষ কোনো রোগী। আতঙ্কে থরথর করে হাত পা কাঁপছে তের। জাঙ্কুক বুক টান টান করে দাঁড়ালো তের সামনে। তের এভাবে ভয় পাওয়া দেখে জাঙ্কুকের শান্ত মেজাজটা এবার ভীষণ খারাপ হয়ে গেল। জাঙ্কুক মনে মনে ভাবলো, এত ভয় পাওয়ার কাঁপাকাঁপি করার কি হলো আমাকে দেখে? আমি তো কিছু বললামই না এখনো মেয়েটাকে। তে ভয় ঢোক গেল, তার মাথায় ঘুরছে সেদিন গাড়িতে বসে জাঙ্কুক তাকে যেই হুমকিটা দিয়েছিল, ভুল করে এনেছিলাম বলে নিজে পৌঁছে দিচ্ছি মেয়ে, যদি এ নিয়ে কোনো ঝামেলা হয় বা পরিবারের লোকজন আইনি কোনো ইস্যু ক্রিয়েট করে, পরের বার কিন্তু তোমাকে নিয়ে গিয়ে আর ফেরত দিব না।
তা মনে পড়তেই তের ভয়ে হাত পা কাঁপা শুরু হয়ে গেল। থরথর করে কাঁপছে আর শরীর থেকে ঘাম ঝরছে। তের মনে মনে ভাবছে, এই জেকে মাস্তান, এই গুন্ডা আবার এসেছে কেন এখানে? কি করে জানলো আমি এখানে? কোনোভাবে কি মামুনি থানা পুলিশ করেছে? এই জেকে মাস্তান তো বলেছিল কোনো রকমের আইনি পদক্ষেপ নিলে আবারও আমাকে তুলে নিয়ে যাবে। তাহলে কি সত্যি আমাকে এখন তুলে নিয়ে যাবে? তের যেন ভয় কান্না করার মতো অবস্থা। মনে মনে ভাবলো, একবার যদি এজেকে মাস্তান আমাকে নিয়ে যায় তাহলে তো আর ফেরত দেবে না, যা খুশি তাই করবে আমার সাথে। এখন এখন কি হবে? তের বুক ধড়ফড় করছে, ভয় এদিক ওদিক এলোমেলো হয়ে খুঁজছে জিমিনকে। জাংকুক যত তের কাছে যাচ্ছে তে এক পা করে পিছিয়ে যাচ্ছে। তের এমন অবস্থা দেখে জাংকুকের রাগ আরো বাড়ছে। এবার আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে জাংকুক তখন কর্কশ গলায় বলে বসলো, এই মেয়ে, এত ভয় পাওয়ার কি আছে? আমি কি? কথাটা পুরো শেষ হতেও দিল না তে। ভয়ে দৌড়ে সেখান থেকে পালালো। এভাবে পালাতে দেখে জাংকুক ভ্যাবাচ্যাকা খেলো, হতভম্ব হয়ে তাকিয়ে রইল তের দিকে। রাগে গজগজ করলো তার সমস্ত দেহ। তে দৌড়াচ্ছে আর তার চুল বাতাসে এলোমেলো হয়ে এদিক ওদিক দোল খাচ্ছে। এই ছোট্ট সামান্য বিষয়টাও জাংকুক মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সাধারণ এই ব্যাপারটা তার মনের ভিতর ধক করে উঠল। কমে গেল রাগ। গুটিয়ে থাকা ভ্রু টান টান করে আচমকা হেসে ফেলল জাংকুক। জাংকুক মুখে হাসি রেখেই বিড়বিড় করে বলল, জাংকুকের নজর যখন তোমার উপর পড়েছে তে, এই জাংকুকের কাছ থেকে পালিয়ে যাবে কোথায়?